Agoliwo achugui kabangma kokno shawi mano tangai okokno shaka te shabono shaka kebengnai bodol rokni oja Jitendra Choudhury khnawi naidi 1978 BC ni sakang te ulo Congress tongmani tabuk te korikha obotamo samani kalaikha Jitendra Choudhury বামেদের প্রার্থী তালিকা ঘোষণার প্রায় 10 দিন পর বিজেপি প্রার্থী তালিকা আজকে ঘোষণা করলো। ইতিমধ্যে আপনারা মনোনয়নপত্র জমা করতে দেখলাম। মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো লড়াই হবে না, একচেটিয়া হবে ফলাফল। কি বলবেন? এটা আমিও আগটলে বসে বলে দিতে পারি, লড়াই হবে না, কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই ওনারা সেখানে আমাদের নেতৃত্বদের এই উপরে মানে হামলা চালাচ্ছেন, কোনো মিছিল মিটিং করতে দিচ্ছে না। যদি পরিস্থিতি এরকমই হয় তাহলে কেন এই ধর্মনগর সহ সারা ত্রিপুরাজ্যের মধ্যে এত উপদ্রুত, এত মানে যে বিরোধী দলগুলোর উপর আক্রমণ? কাজে তার উত্তর দিক মাননীয় মুখ্যমন্ত্রী। আগরতলা অবশ্যই অনেক কথাই বলা যায়, ঠিক শুধু আমাদের সম্পর্কে না, তিনি শরিক দল সম্পর্কেও কথাই বলেন। মথার বিরুদ্ধে ওরা কিছুই নেই, ওদের দেখিয়ে দেওয়া হবে, একটি আসন দেওয়া হবে না। আবার দেখা যায় সেই মথার সাথেই তাদের সমঝোতা করার জন্য সমস্ত আত্মসম্মান বলিদান দিয়ে সেখানে গোপনে গোপনে অনেক কিছু করছে, অতিক্রম করেছে। কাজেই এগুলোর কোনো অর্থ হয় না। কংগ্রেস সিপিএম এর জোট না হওয়ার সুফল বিজেপি পাবে, অনেকটা এরকম ইঙ্গিত ছিল, কি বলবেন? না, আমি সেদিনও বলেছি এই নির্বাচনটা, এটাতে এই ফলাফলে সরকারের সেখানে কোনো তার অস্তিত্বের মধ্যে কোনো ধরনের দাগ কাটবে না, প্রতিফলন ঘটবে না। এবং কংগ্রেস একটা সর্বভারতীয় দল, এই ত্রিপুরাজ্যের মধ্যে একটা সময়তে টানা 30 বছর সরকারে ছিল, তারপর 5 বছর আবার টিউজেসের সাথে সরকার করেছিল। তারপর তারা যখন বিরোধী দল ছিল, কংগ্রেস দলের সমস্ত লোক বিজেপিতে চলে যাওয়ার আগে 2013 ইংরেজি বিধানসভা নির্বাচন পর্যন্ত কংগ্রেসের ভোট প্রায় 44% ছিল। কাজে কংগ্রেসকে আমরা খাটো করে দেখি না। কিন্তু 2018 পূর্ব বা 1978 পূর্ব সেই কংগ্রেসের অবস্থা সেই জায়গাতে নেই। এটা কংগ্রেস দল প্রকাশ্যে স্বীকার না করলেও নিশ্চয়ই তারা মন থেকে, ভেতর থেকে এটা স্বীকার করবে। সেই জায়গায় দাঁড়িয়ে 23-এর একটা পরিস্থিতিতে আমাদের জোট হয়েছিল বিধানসভাতে, তারপর আবার 24-এ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সারা দেশের ক্ষেত্রেতে, সেই 24-এর জন্য জোট হয়েছিল। কিন্তু জোটের পরে সেরকমভাবে কোনো যৌথ আন্দোলন, যৌথ কর্মসূচি এসব কিছু হয়নি। হ্যাঁ, কংগ্রেস এবং আমরা বামফ্রন্ট উভয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একই সুরে কথা বলেছি। তার মানে এই নয় যে সমস্ত নির্বাচনে সে জোট হবে। তো সেই জায়গায় এই উপনির্বাচন এটা কারোরই জানা ছিল না হবে, অকস্মাৎ হয়েছে। কংগ্রেস বলছেন যে না, ত্রিপুরাজ্যের মধ্যে তারা এখন বিকল্প, একেবারে শুধু বিরোধী দল হিসেবে না, বিজেপিকেও আগামী দিন ক্ষমতাচ্যুত করে তারাই এককভাবে আসবেন। তো সেদিক থেকে যে ধর্মনগরের উপনির্বাচনে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো, শাসক দলেরও এবং আমরা যারা বিরোধী দল আছি, তার মধ্যে বামফ্রন্ট, কংগ্রেস উভয়েরই শক্তির একটা পরীক্ষা হওয়া দরকার। এবং এই জায়গায় যে শুধু হার জেতা না, যে ভোটের প্রচার, রাজনৈতিক প্রচারে কী ধরনের পরিবেশ তৈরি হয়। কংগ্রেসেও সর্বশক্তি নিয়ে নামবে, আমরা তো ইতিমধ্যেই নেমে গেছি। তো এটা রাজনীতির একটা সুষম একটা চর্চা করার বিরাট সুযোগ। আমি তো সেদিন যখন দেখলাম পত্রিকাতে কংগ্রেস প্রার্থী দেবেন, আমি তো ওয়েলকাম করেছি, ইয়েস, ভালো হোক। এবং এতে হার জিতে ফলাফলে কে সুবিধা পেল না পেল প্রশ্ন না, কিন্তু গণতন্ত্র তার একটা স্পেস পাবে। অর্থাৎ এই আন্দোলনে, এই কর্মসূচিতে সমস্ত অংশের মানুষ কথা বলার একটা সুযোগ পাবে, এরকম একটা পরিবেশ তৈরি হোক। Also now we find they are going to fight the election together. ADC. The compulsion is gross public discontent against the both Motha and Bharatiya Janata Party.
Bharatiya Janata Party is leading in the government business, that is in the state government. All offices, all schemes, all programs, it is formulated, it is controlled, and everything is being oriented through BJP only in the state government departments. And Motha, they are controlling the ADC. And there, between this ADC administration and state administration, what is the scenario we have been witnessing? There is a kind of the competition. How much and how the public money can be amassed. It can be pocketed through different illegal way. So there, people are very, very much annoyed both against the BJP and Motha. So that's why they are with the narrative that no, from Motha will snatch away the TTDC, and against this, the Motha Supremo also, his narrative is that in forthcoming the assembly election, will put up the Prasa Chief Minister. So both the narratives, both the slogans, it is each other only to divert the people's attention. But both the party now, before this ADC election, what it is being, that is the gossip is on the, that is being aired, the top leadership are negotiating. But it will be difficult on the part of both the party to convince their innocent and grassroots people why once again these two parties are coming together. Will you be able to get benefit out of it? Your Yes, party? yes. I would not say that only CPIM are left. But as a whole, to restore the democratic norms, for restoration of democracy, it will be a big boost, it will be a turning point for the state of Tripura. গতকাল আপনাদের এক প্রবীণ নেতাকে পুলিশ যদি সত্যিকারেরই যদি একটা রাজনৈতিক তার কোনো বিচক্ষণতা, আত্মসম্মান বোধ এবং নৈতিকতা যদি তার বিন্দুমাত্র যদি তিনি পোষণ করতেন, তাহলে এই কথা বলার আগে একটা ক্ষমা চেয়ে নিতেন যে না, আমরা গত 4 বছর এই নির্বাচন করতে পারিনি। এখন সুপ্রিম কোর্টের কানমলা খেয়ে এই নির্বাচন কমিশনকে দিয়ে এই হলফনামাটা তিনি জমা করিয়েছেন। কি বলেছিল? প্রথম যখন 5 বছর মেয়াদ শেষ হয় তখন কি বলেছিল? রিয়াং শরণার্থীদের নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণে করা যাচ্ছে না। 23-এ রিয়াং শরণার্থীরা ভোট দিল, 2024-এ লোকসভাতে ভোট দিল। যারা বিধানসভাতে ভোট দিতে পারে, লোকসভাতে ভোট দিতে পারে, আর তাদের যে এডিসি এলাকা, যে এলাকাতে তারা পুনর্বাসিত হয়েছেন, সেখানে তাদের ভোট দেওয়ার অধিকার নেই। এটা তো এক ধরনের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা, তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে চিহ্নিত করা, এটাই করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীরা। কাজে আজকে যখন এই কথাটা বলছেন, হ্যাঁ আমরা যেমনটা চেয়েছি, হ্যাঁ ঠিকই তো, তার আগে চাননি। এখন সুপ্রিম কোর্টের ঘাট ধাক্কা খেয়ে তারা চাইতে বাধ্য হয়েছেন। কাজে রাজনৈতিক একদম বিন্দুমাত্র নৈতিকতা থাকলে এই কথা বলার আগে একটা শব্দ তিনি বলা উচিত ছিল যে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা ব্যর্থ, আমরা পারিনি, বা আমাদের এই মানসিকতার জন্য এটা হয়নি। ত্রিপুরায় কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে গণতান্ত্রিক ময়দানে একদম পাহাড়ে গঞ্জে সর্বত্র শুধু ভিলেজ কমিটির ভোট না, যে এডিসিকে আরও শক্তিশালী করার জন্য, তার হাতে ক্ষমতা বাড়ানোর, অর্থ বাড়ানোর জন্য 125তম
সংবিধান সংশোধনী বিল এটা পার্লামেন্টে হিমঘরে পড়ে আছে গত 2018 সাল থেকে, আজকে 6 বছর। এই কথা কিন্তু এটা নিয়ে কিন্তু মাথার কোনো বক্তব্য নেই, বিজেপির তো নেই, বিজেপি তো এটা উচ্চারণই করে না। হ্যাঁ, আমরা সুপ্রিম কোর্টে যাই, কিন্তু সুপ্রিম কোর্টে কে গেছে? ত্রিপুরা মথা কাদের সাথে শরিক দল হয়ে সরকারে আছে? বিজেপির সাথে। তো এটা তো বিজেপির আরেকটা লজ্জা। এরা একই ডালে বসে মধু খাচ্ছে, কিন্তু তার মধ্যে একজন সুপ্রিম কোর্টে যাচ্ছে আরেকজনের বিরুদ্ধে। আপনাদের কি এই বিষয়ে লজ্জা হয় না? কারণ যে কাজটা বিরোধীদের করা উচিত ছিল সেটা মথা করছে, যেহেতু বিজেপির সাপোর্টে তারা আছে। সুপ্রিম কোর্টে গিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ভোট করাতে হবে, এটা তো মানে কি বলবো, এটা তো অভূতপূর্ব, অশ্রুতপূর্ব। আমরা গণতান্ত্রিক মঞ্চ থেকে তার সর্বোচ্চ ফোরামে কোর্টে না গেলেও যা বলার আমরা সর্বদাই বলে গেছি, এবং আগামী জুন মাসেও কথা বলেছে। আবার কোন বাহানা তারা করে কোনো গ্যারান্টি নেই, তখন আমরা বলব। So what is the within the top leaders of BJP and the Tripura Motha? But in the ground we find always speaking each against other. Do you think this is the narrative being said to confuse the people? And if they come together also together, on what ground they will fight? Because they have been all last 3 months we found they are speaking against each other. Yes, even till today in the rural areas, among the common masses, that narrative what the BJP and Tripura Motha both have created, it is echoing. Still, the Tripura Motha people, they are believing that they are contesting alone, and BJP people also, they are understanding that they are going alone. Now at the top, the rhetoric came from the top, the brasses of the both party, and it is knowingly, and both the leadership of both the party consciously. Why? Actually to divert the attention of the people, they are discontent both against the BJP and both against and Tripura Motha. They have made that kind of atmosphere. So still that the confusion they created, the emotion they created, the environment they created against each other, it is continuing, it is echoing. মুখ্যমন্ত্রী কিছু কথাতে এমনিতেই যে অনেক আমরা আসবো তো, বিধানসভা তো শেষ হয়ে যায়নি। বিধানসভাতে কথা বলার এখন সামনে আজকেই বাজেট অধিবেশনে কথা বলবো, এই বিষয়গুলো যখন আসবে এগুলো ফ্ল্যাক্ট হবে, কেন আমরা কথা বলবো না? বিধানসভায় সব কথা বলতে হবে, এখন তো কথা নেই। কিন্তু ইতিমধ্যেই এই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে এবং নানাভাবে জনগণের কাছে তুলে ধরা হয়েছে। তো স্বাভাবিক, আমাদের বর্তমান শাসক দল যদি সত্যিকারেরই গণতান্ত্রিক হয়ে থাকে, তারা শুধু বিধানসভাতে সদস্যরা কি কথা বলছেন সেটা তার দিকে নজর রাখবে না, তারা সমস্ত ঘটনাবলীর দিকে নজর রাখবে। এরা যদি ঠিক সেরকমই জনমুখী হয়ে থাকেন এবং সংবেদনশীল হয়ে থাকেন।